আদিত্য এবং কৌশানীর বিয়ে ঠিক হয়। তারা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতো। এই বিয়ে নিয়ে দুজনেই ছিল বেশ এক্সাইটেড। তবে হঠাৎই বিয়ের 1 মাস আগে কৌশানীর উপর শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়। আর এইটা যখন আদিত্য জানতে পারে তখন সে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে আর কিভাবে কৌশানীর অপরাধীদেরকে নিজ হাতে শাস্তি দেয় সেটাই দেখবো আজকের গল্প কাটাকুটিতে। শুরুতেই আমরা কয়েকজন পুলিশকে দেখতে পাই। তারা বস্তায় বন্দি অবস্থায় একটা লাশ পায়। মানুষটাকে এতটাই খারাপভাবে মার্ডার করা হয়েছিল যে পুলিশ সেটা দেখেই বমি করে দেয়। তো এরপরই পুলিশ যখন সেখানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করে তখন তারা সেখানে একটা লোককে দেখে, কিন্তু তাকে আইডেন্টিফাই করা যাচ্ছিল না। আর এই লোকটা অস্বাভাবিক একটা মাস্ক পরা ছিল, যে কারণে তারা বুঝতেই পারে না এটা কে। যাই হোক, এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা আমাদের গল্পের মেইন ক্যারেক্টার আদিত্যকে দেখতে পাই, যে পুলিশ স্টেশনে এসেছে সারেন্ডার করতে। আদিত্য তখন পুলিশ ইন্সপেক্টরকে বলে সে তো বলেছিল যে সে শাস্তি দিবে আর তার কাজও শেষ, এ কারণেই সে সারেন্ডার করতে এসেছে। তাই পুলিশ যেন তাকে অ্যারেস্ট করে নেয়। এই কথা শুনে পুলিশ বুঝতে পারে না সে এসব কেন বলছে, তাই তাকে জিজ্ঞেস করে যে তার এইসব কথা বলার কারণ কি। তখন আদিত্য পুলিশকে বসতে বলে সবকিছু খুলে বলার জন্য। তো এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা সুনন্দন মুখার্জিকে দেখি। সুনন্দন মুখার্জি আদিত্যর বাবা আর আদিত্যের মায়ের নাম শিখা মুখার্জি। তাদের 3 জনের খুবই সুখী একটি পরিবার, সবাই মিলে বেশ হাসি ঠাট্টাতে মজেই থাকে। আর এই যে আদিত্য, সে খুবই সাদা সিধা আর ভালো একটি ছেলে, ছোটখাটো একটা জব করত, কিন্তু এই নিয়ে সে ভালোই খুশি ছিল। আর এই আদিত্যর মায়ের নাম শিখা মুখার্জি। তার মা সব সময় ইউটিউব দেখে উদ্ভট সব খাবার রান্না করত আর সেগুলো সে আদিত্য আর তার বাবাকে খেতে দিত। সেদিনও সে সেরকমই উদ্ভট একটা জিনিস রান্না করে, যেটার নাম সে দেয় নুডলসের বড়া। শিখা আদিত্য আর তার বাবাকে এই খাবারটা খেতে দেয়, যেটা খেয়ে সাথে সাথে তাদের বমি হয়। বেচারারা এই সব কিছু সহ্য করে নেয় শুধুমাত্র শিখার মুখের দিকে তাকিয়ে। আসলে শিখা মনে করত সে যেই খাবারগুলো রান্না করে সেগুলো আদিত্য আর তার বাবার অনেক পছন্দ, কিন্তু সে যেটাই রান্না করত সেটা কখনোই খাওয়ার মতো হতো না। তারপর আদিত্য আর তার বাবা না পেরে তার মায়ের খাবারের তারিফ করে, কারণ তাদের হাতে তো আর কোনো উপায়ই ছিল না, কারণ শিখা রান্না না করলে তাদেরকে সারাদিন না খেয়ে কাটাতে হবে। এজন্যই আদিত্যর বাবা সব সময় চাইতো যে আদিত্য একটা বিয়ে করুক আর ঘরে একটা নতুন বউ আসুক। ঘরে বউ আসলে সে অন্তত ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে তাদেরকে, তাহলে এসব আর সহ্য করতে হবে না। কিন্তু আদিত্য তো বিয়েই করতে চায় না, কারণ তার মনে হয় আজকালকার যুগে প্রত্যেকটা মেয়েই লাভ ম্যারেজ করে, তাদের সবারই হয়তো বয়ফ্রেন্ড থাকে। আর কেউ যদি অ্যারেঞ্জ ম্যারেজ করতেও চায় তাহলে তাদের ডিমান্ড থাকে ছেলে হতে হবে টাকাওয়ালা। তবে আদিত্য তো সেলসম্যানের জব করত, যার আয় রোজগারও খুব একটা ভালো ছিল না। তাহলে তাকে কেন মেয়েরা বিয়ে করতে চাবে? তবে হ্যাঁ, আদিত্যর বাবার বেশ টাকা পয়সা ছিল, এজন্যই সে চাইতো তার ছেলে তার বাসায় অন্তত একটা বউ নিয়ে আসুক, যাতে তার রোজ রোজ তার বউয়ের হাতের বাজে খাবারগুলো আর খেতে না হয়। এই জন্য সে ঘটককেও বলে রেখেছিল। কিন্তু আদিত্য তো কোনোভাবেই বিয়ে করবে না, তাই সে ঘটকের সাথে দেখা করতে চাচ্ছিল না। সেই সময়ই আদিত্যর বাবা তার সামনে হার্ট অ্যাটাকের নাটক করে, যাতে তার অসুস্থতার উসিলায় আদিত্য বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু আদিত্য তার এই নাটকটা ঠিকই বুঝে ফেলে আর সে তার বাবাকে বলে সে কোনোভাবেই বিয়ে করবে না। এজন্য আদিত্যের মা বাবা প্ল্যান করে আদিত্যকে না জানিয়েই ঘটককে তাদের বাসায় আসতে বলবে, আর তারা করেও তাই। তো এই ঘটকের নাম হলো কমল। কমল আদিত্যের বাবার ফ্রেন্ড। তো কমল আদিত্যর বাবা মাকে তার সামনেই কিছু মেয়ের ছবি দেখায় আর তাদের একটা মেয়ের ছবি পছন্দও হয়, কিন্তু আদিত্য তো মেয়ে দেখতে যাবে না। এই জন্যই তারা মেয়ের ফ্যামিলিকে তাদের বাসায় ডেকে নেয়। এই মেয়েটার নাম স্মৃতি। স্মৃতি আদিত্যর জন্য একেবারে পারফেক্ট ছিল, এজন্য আদিত্যর মা বাবা স্মৃতিকে অনেক পছন্দ করে। স্মৃতির মায়েরও আদিত্যকে বেশ পছন্দ হয়। তো এই জন্যই তারা আদিত্য এবং স্মৃতিকে একটু একা কথা বলতে গার্ডেনে পাঠায়, কারণ তারা চাইছিল ছেলে মেয়ে দুজনের অনুমতিতেই এই বিয়েটা হোক। এরপর স্মৃতি আর আদিত্য কথা বলার জন্য গার্ডেনে যায়। কথায় কথায় আদিত্য জানতে পারে স্মৃতি অন্য একজনকে পছন্দ করে আর একটা গার্লফ্রেন্ডও আছে তার।
হ্যাঁ, ঠিক শুনেছেন। স্মৃতি আসলে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু স্মৃতির ফ্যামিলি কোনোভাবেই তার এই সম্পর্কটা মেনে নিতে চাইছে না। আর এটাই তো স্বাভাবিক। তবে আদিত্য স্মৃতির এই চিন্তাধারাকে সম্পূর্ণ রেসপেক্ট করে, আর সে স্মৃতিকে কথা দেয় যে সে স্মৃতিকে পালাতে সাহায্য করবে, যাতে স্মৃতি সেই মেয়েটাকে বিয়ে করতে পারে। তো এভাবে কথায় কথায় আদিত্য আর স্মৃতি খুব ভালো বন্ধু হয়ে ওঠে। এর পরের দৃশ্য বর্তমানে আসে, আর আমরা একটা ছেলেকে দেখতে পাই। এই ছেলেটার নাম সানি। তার গাড়ি রাস্তার মাঝখানেই নষ্ট হয়ে যায়। সে গাড়ি ঠিক করার অনেক চেষ্টা করে, কিন্তু গাড়িটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। এই জন্য সে রাস্তায় বিভিন্ন লোকের কাছে লিফট চায়, কিন্তু কেউই তাকে লিফট দিতে চায় না। তখনই একটা মেয়ে গাড়ি নিয়ে তার সামনে আসে, আর এই মেয়েটাই ছিল স্মৃতি। স্মৃতি সানিকে তার গাড়িতে লিফট দেয়, কিন্তু সানি খুব একটা ভালো ছেলে না। সে মেয়ে দেখলেই নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই সে গাড়িতে উঠেই স্মৃতির থাইয়ের প্রশংসা করতে থাকে। আর কথায় কথায় সে স্মৃতির গায়েও টাচ করে, যেটা তার একেবারেই পছন্দ হচ্ছিল না। সানি তো ভেবেছিল স্মৃতি গাড়িতে একা, এই জন্য সে স্মৃতির সাথে ফ্লার্ট করতে থাকে আর উল্টো পাল্টা বিহেভ করতে থাকে। কিন্তু ঠিক তখনই দেখা যায় পেছন থেকে আদিত্য বের হয়ে আসে। আদিত্যকে দেখে মনে হচ্ছিল সে সানিকে আগে থেকেই চেনে, আর সে সানির এই কাজের জন্য তার উপর অনেক রেগেছিল। আদিত্য সানিকে বলে তার মায়ের সাথেও যদি কেউ এমন করে তাহলে কি তার ভালো লাগবে। এই কথা শুনে তো সানি খুব রেগে যায়। সে আদিত্যকে মারতে যায়। তখনই আদিত্য সানিকে পেছন থেকে শক্ত করে ধরে, আর তার পাশে থাকা ব্লেড দিয়ে সানির গলা ততক্ষণ পর্যন্ত কাটতে থাকে যতক্ষণ না সানির শ্বাসনালী কেটে যায় আর সে মারা যায়। তো সম্পূর্ণ গাড়ি তখন রক্ত রক্ত হয়ে যায়, আর সানির নিঃশ্বাসও বন্ধ হয়ে যায়। এত নৃশংসভাবে একটা মানুষকে মারার পরও আদিত্য আর স্মৃতির চোখে একটুও অনুতপ্ত বোধের চিহ্ন দেখা যাচ্ছিল না। তাদের চোখে অস্বাভাবিক এক আনন্দের ছাপ দেখা যাচ্ছিল। আর পরের দিনই সকালে একটা জঙ্গল থেকে পুলিশ সানির লাশ খুঁজে পায়। কিন্তু তারা এমন কাজ কেন করলো, এর পেছনের কারণটা কি? আর আদিত্যর মতো এমন নরম স্বভাবের ছেলে এসব কেনই বা করবে? এই সব প্রশ্নের উত্তরই আমরা ধীরে ধীরে পাবো। যাই হোক, এরপর আমরা আদিত্যকে দেখতে পাই যে ড্রিঙ্ক করছিল আর কিছু একটা নিয়ে ভাবছিল। তখনই দৃশ্য পাস্টে যায়, আর আমরা আদিত্যের বাবা আর তার বিয়ের ঘটক কমলকে দেখতে পাই। তারা দুজনই আদিত্যর বিয়ে নিয়ে কথা বলছিল, যে এতগুলো মেয়ে দেখার পরও আদিত্যর একটা মেয়েও পছন্দ হচ্ছিল না। তাই কমলের মনে হচ্ছিল আদিত্যর কপালে কোনো মেয়েই জুটবে না। কিন্তু আদিত্যর বাবার বিশ্বাস তার ছেলের জন্য নিশ্চয়ই অনেক ভালো একটা মেয়ে অপেক্ষা করছে। এজন্যই তো এতগুলো মেয়ে দেখার পরও আদিত্যের কাউকে পছন্দ হচ্ছে না। তখনই কমলের জীবন নামে একটা লোকের ভাগ্নির কথা মনে পড়ে। জীবন আসলে কমলের বন্ধু। তো কমল তার ভাগ্নির সাথেই আদিত্যর বিয়ে দেওয়ার কথা বলে। যেই কথা সেই কাজ। জীবনের ভাগ্নি কৌশানী আর তার বাবা আদিত্যর বাসায় আসে আদিত্যকে দেখার জন্য। কৌশানীর মা নেই, অনেক ছোটবেলায় তার মা মারা গেছে। ছোটবেলা থেকেই তার বাবার সাথে তার বেড়ে ওঠা, এ কারণেই সে একটু বেশিই চটপটে, মার শাসন যে পায়নি। যাই হোক, তো কৌশানীকে আদিত্যর মা বাবার অনেক পছন্দ হয়। এজন্য আগের বারের মতো এবারও আদিত্যকে কৌশানীর সাথে আলাদাভাবে কথা বলার জন্য অন্য রুমে পাঠানো হয়। এবার আদিত্য আর না করে না, সে বলার সাথে সাথেই কৌশানীর সাথে কথা বলার জন্য অন্য রুমে চলে যায়। যেটা দেখে তো আদিত্যর বাবা একেবারে শকড হয়ে যায়, কারণ এমনটা তো সে আগে করেনি। হয়তো আদিত্যর কৌশানীকে এবার সত্যিই ভালো লেগে গেছে। যাই হোক, এদিকে রুমে গিয়ে কৌশানী আদিত্যকে জিজ্ঞেস করে সে কি স্মোকিং করে, গাঁজা খায়। আদিত্য বলে না না, সে এগুলো খায় না, তবে একবার সে তার বন্ধুদের সাথে ট্রাই করেছিল। এরপর তার অনেক বেশি নেশা হয়ে যায়। তারপর থেকে সে আর এগুলো খায়নি। এরপর কৌশানী আদিত্যকে সিগারেট আনতে বলে। আদিত্যও সিগারেট এনে দিলে কৌশানী স্মোকিং করতে শুরু করে। সে স্মোকিং করতে করতে আদিত্যকে জিজ্ঞেস করে তার এইগুলোতে কোনো প্রবলেম নেই তো। আদিত্য বলে না, তার কোনো প্রবলেম নেই। বর্তমান যুগে মেয়েরা এগুলো একটু করেই থাকে, এটা খুবই স্বাভাবিক। যেটা শুনে কৌশানী অনেক খুশি হয়ে যায়। এরপর সে আদিত্যকে বলে সে স্মোকিং করে না, সে শুধুমাত্র আদিত্যর পরীক্ষা নিচ্ছিল। আর আদিত্যকে তার অনেক বেশি পছন্দ হয়েছে। আদিত্যরও তো কৌশানীকে অনেক পছন্দ হয়েছিল। প্রথমবার কোনো মেয়ে তাকে পছন্দ করেছে, সে কিভাবে তাকে রিজেক্ট করে? যাই হোক, এরপর আদিত্য আর কৌশানীর অনুমতিতে তাদের দুজনেরই এঙ্গেজমেন্ট হয়।
সবাই তো খুব খুশি ছিল। তারপর দৃশ্য আসে বর্তমানে, যেখানে আদিত্য এই কথাগুলো চিন্তা করে অনেক কান্না করতে থাকে। তারপরই আমরা আদিত্যকে ইন্সপেক্টর হরির সাথে ছাদে দেখি। তারা সেখানে ড্রিঙ্ক করছিল। ইন্সপেক্টর হরি ড্রিঙ্ক করতে করতে আদিত্যকে বলে, ড্রিঙ্ক করলে তার নিজের বাবার কথা মনে পড়ে। তার বাবা যখন বেঁচে ছিল তখন সে ড্রিঙ্ক করলেই তার বাবা তাকে পেটাতে আসতো। এখন সেই মানুষটা নেই, তাকে আটকানোর মতও কেউ নেই। তখনই আদিত্য তাকে জিজ্ঞেস করে সে কি পুলিশের থেকে বেশি তার বাবাকে ভয় পায়। এতে হরি আদিত্যকে বলে সেও তো পুলিশকে ভয় পায় না। সে যদি পুলিশকে ভয় পেত তাহলে কি তারা দুজন একসাথে বসে ড্রিঙ্ক করত? কখনোই না। কেউই এখন আসলে পুলিশকে আর ভয় পায় না। পুলিশকে যদি তারা ভয় পেত তাহলে উপর মহল থেকে কেউ এসে তাদের ঘাড়ে চেপে বসতো না। যাই হোক, এরপর আবারও দৃশ্য পাস্টে যায় আর আমরা দেখি শহরে একটার পর একটা মার্ডার হওয়ার কারণে সিনিয়র ইন্সপেক্টর দেবয়ান্দু বাগচি অনেক চিন্তায় ছিল, কারণ তারা এই মার্ডারগুলোর কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। এজন্য সে ইন্সপেক্টর হরিকে ডাকে আর তাকে বলে এত দিন হয়ে গেল, সে এখনো জানতে পারলো না যে লাশের পাশে যেই গাড়িটা পাওয়া গেছে সেটা কার। তখন হরি বলে গাড়িটা সিজি মোটর থেকে ভাড়া নেওয়া হয়েছে। তখন ইন্সপেক্টর বাগচি বলে না, এখানে তো অ্যাড্রেস, নাম সব ভুল, সব কিছু ভুল। কিন্তু কেন হরি ইন্সপেক্টর বাগচিকে মিথ্যা বলছিল? সে কেন পুলিশের থেকে সব লুকানোর চেষ্টা করছে? তাহলে কি সে আদিত্যর সাথে মিলে এই মার্ডারগুলো করছে? এই সব প্রশ্নের উত্তর আমরা সামনেই জানতে পারবো। যাই হোক, তো হরির এই সব কাজের জন্য ইন্সপেক্টর বাগচি তার উপর অনেক রেগে যায়। বাগচি তাকে অনেক খারাপ ভাষায় গালিগালাজও করে। এমনকি সে হরিকে বলে তার পুলিশের চাকরি করার কোনো যোগ্যতাই নেই, তার উচিত সেলুনে চাকরি করা। তার এই সব কথায় হরি অনেক কষ্ট পায়, কিন্তু তার বলার মতো কিছুই ছিল না। যাই হোক, এরপর বাগচি হরিকে বলে যেসব এলাকায় মার্ডার হয়েছে সেসব এলাকার সিসিটিভি ফুটেজ এনে দিতে। তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি হরি আদিত্যকে এই সবই বলছিল। সে তাকে বলতে থাকে তাদের কাছে ইয়েস স্যার বলা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। পুলিশের কাজে কোনো রেসপেক্ট নেই, তাদের সব সময় নিচু হয়েই থাকতে হয়। ঘুষ খাওয়া, টাকা নেওয়া, গালি খাওয়া, এগুলো করেই তাদের দিন পার হয়ে যায়। তো এরপর আদিত্য হরিকে কিছু টাকা দেয় আর বলে সে যে অ্যামাউন্ট চেয়েছিল সেটাই আছে। কিন্তু হরি আদিত্যকে বলে সে জীবনের সব কাজ টাকার বিনিময়ে করেছে, এই কাজটা অন্তত সে টাকা ছাড়াই করুক, এতে তার আত্মা শান্তি পাবে। এরপরই হরি কাঁদতে কাঁদতে আদিত্যকে বলে এই দাবার বোর্ডের সবচেয়ে সস্তা গুটি সে জানে না যে সে আদিত্যকে কতটা হেল্প করতে পারবে, কিন্তু সে তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবে। তো এরপরই আদিত্য হরির কাছে পোস্টমর্টেম রিপোর্ট আর বাকি এভিডেন্স গুলো চায়। এখানে আদিত্য কোন পোস্টমর্টেম রিপোর্টের কথা বলছিল, সেই মার্ডারগুলোর নাকি অন্য কারো, এই প্রশ্নের উত্তর তো আমরা সামনেই জানতে পারবো। এখান থেকে দৃশ্য আবারও পাস্টে যায় আর আমরা কৌশানীকে দেখতে পাই। কৌশানী তার মনির সাথে বসেছিল। এই কৌশানীর মনির নাম হলো সুলগ্না, কিন্তু ভালোবেসে কৌশানী তাকে মনি বলে ডাকে। সে তাকে নিজের বোনের মতো মনে করে। যাই হোক, তো কিছুদিন পরই মনির বিয়ে, এই জন্য কৌশানীর বিয়েটাও পিছিয়ে গিয়েছে। কৌশানীর মনির বিয়ে নভেম্বরে, তাই তার বিয়ের ডেট ডিসেম্বরে দেয়া হয়েছে। এই নিয়েই তারা দুজন কথা বলছিল, কিন্তু এই বিয়ে পেছানো নিয়ে কৌশানীর খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু কৌশানীর মনি এটা নিয়ে অনেক আপসেট ছিল। তখন কৌশানী তাকে বলে একটা মাসেরই তো ব্যাপার, কোনো প্রবলেম হবে না। এটা তো খুশির বিষয় যে তাদের দুজনের বিয়েই পরপর হচ্ছে। তারা কি কখনো ভেবেছিল যে তাদের দুজনের বিয়ে পরপর হবে? এরপরে মনি কৌশানীর কাছে আদিত্য সম্পর্কে জানতে চায়, কারণ এখন পর্যন্ত আদিত্য আর মনির দেখা হয়নি। কৌশানী মনিকে বলতে থাকে যে প্রথমে সে ভেবেছিল এমন একটা ছেলেকে বিয়ে করবে না, কেমন বলদ টাইপের সরল সোজা ছেলে, তার সাথে তার কোনোভাবেই যায় না। কিন্তু পরে সে দেখলো আদিত্য সবার থেকে আলাদা, কাউকে কখনো জাজ করে না। সে কৌশানীকে তার মতো করেই একসেপ্ট করে নিয়েছে। এজন্য কৌশানী তাকে আর না করতে পারেনি। তো কৌশানীর কথায় বোঝা যাচ্ছিল যে সে অল্প সময়েই আদিত্যকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে আর তাকে ভরসা করতে শুরু করেছে। এদিকে আদিত্যর মা বাবা কমলের সাথে বসে আদিত্যর বিয়ের ডেট ফিক্স করার জন্য পঞ্জিকা দেখছিল। কমল দেখে ডিসেম্বরে তেমন কোনো ডেট নেই, তাদের হাতে অল্প কিছুদিন আছে, ওই দিনগুলোর একটাতেই বিয়েটা দিতে হবে। এরপর তারা অনেক ভেবে চিন্তে একটা ডেট ফিক্সড করে। এদিকে আদিত্যের সাথে দেখা করতে কৌশানী তার বাসায় আসে
তারা দুজন একসাথে গল্প করছিল। তখনই আদিত্য কৌশানীকে বলে অল্প কিছুদিনেই সে কৌশানীকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তার মাথায় সবসময় শুধু কৌশানীর কথাই ঘোরে। তবে হঠাৎই তার মনে এক অদ্ভুত রকমের ভয় কাজ করছে, কৌশানীকে হারানোর ভয়। আদিত্য কৌশানীকে জিজ্ঞেস করে সে তাকে কখনো ছেড়ে যাবে না তো। তখন কৌশানী আদিত্যকে বলে আদিত্য যতদিন তার পাশে আছে তার বিশ্বাস যে কেউ তার কিচ্ছু করতে পারবে না। তো এরপরই কৌশানী আদিত্যকে জড়িয়ে ধরে। পরের দিন দুপুরে কৌশানী আদিত্যর বাসায় আসে তার মায়ের সাথে রান্না করতে। সেদিন তারা সবাই মিলে একসাথে অনেক সুন্দর সময় কাটায়। কৌশানী আর আদিত্যর মা রান্না করছিল আর পাশে থেকে আদিত্য তাদের ভিডিও করছিল। মাঝে মাঝেই আদিত্য তাদের হেল্পও করতে থাকে। আদিত্যর বাবাও অনেক আনন্দের সাথে তাদের এই সুন্দর মুহূর্ত দেখছিল। এরপর দৃশ্য আবারও বর্তমানে আসে আর আমরা হরিকে দেখি যে জঙ্গলের মধ্যে কিছু একটা পোড়াচ্ছিল। তখনই ইন্সপেক্টর বাক্সি তাকে ডাক দেয় আর জিজ্ঞেস করে সে কি করছে। হরি বলে সে জঙ্গলের আবর্জনা পরিষ্কার করছে, আজকে তাদের আবর্জনা পরিষ্কারের দিন। তো এরপর দৃশ্য আবারও পাস্টে আসে যেখানে আমরা কৌশানীকে দেখতে পাই। পাশেই তার মনিকে নেল পলিশ পরানো হচ্ছিল। পার্লার থেকে অনেক মেয়েরা এসে তাকে সাজাচ্ছে কারণ আজকে তার ফিয়ন্সে আর তার বন্ধুরা আসবে। আজকে তারা সবাই সারা রাত একসাথে বসে অনেক আড্ডা দিবে। এই জন্য কৌশানী আদিত্যকেও কল করে আর তাকে আজকেই আসতে বলে। কিন্তু আদিত্যের নেক্সট দিন আসার কথা, এই জন্য সে আজকে একটা জরুরি মিটিং রেখেছে আর নেক্সট দিন অফিস থেকে ছুটি নিয়েছে, তাই সে আজ আসতে পারবে না। কৌশানী তাকে বারবার বলেও কোনোভাবেই রাজি করাতে পারে না কারণ মিটিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই কৌশানী আদিত্যকে আর জোরাজুরি করে না। সে তাকে নেক্সট দিন তার বাসার পাশের একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ আসতে বলে। কৌশানী সেখানে তার জন্য অপেক্ষা করবে। তো কৌশানী চাইছিল তার বাসার সবাইকে আদিত্যকে দেখিয়ে সারপ্রাইজ করে দিবে কারণ তারা কেউই এখন পর্যন্ত আদিত্যকে দেখেনি। এই জন্যই সে চাইছিল আদিত্য আর সে একসাথে এন্ট্রি নিবে। আদিত্যও কৌশানীর কথায় রাজি হয়ে যায়। সে কৌশানীর এসব চাইল্ডিশ বিহেভিয়ার গুলোকে ধীরে ধীরে ভালোবেসে ফেলছিল। তাই সে কৌশানীর ছোট ছোট আবদার রাখার ট্রাই করে সব সময়। যাই হোক, পরের দিন আদিত্য ঠিক সময়ে সেই কনস্ট্রাকশন বিল্ডিং এর কাছে চলে যায়, যেখানে গিয়েই সে কৌশানীকে কল করতে থাকে। কিন্তু কৌশানী তার ফোনই রিসিভ করে না। আদিত্য ভাবছিল কৌশানী হয়তো তার সাথে মজা করছে, এই জন্য সে বিল্ডিং এর উপরে যায় আর কৌশানীকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরও সে তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে জোরে জোরে কৌশানীকে ডাকতে থাকে কিন্তু সে তো কোনো রেসপন্সই করছিল না। তো অনেক খোঁজাখুঁজির পর আদিত্য একটা সময় কৌশানীকে একটা রুমের মধ্যে পায়। কিন্তু সে কৌশানীকে যেই অবস্থায় সেখানে দেখতে পায় সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে কৌশানীর মুখ থ্যাতলানো আর সারা গায়ে রক্ত মাখা। কৌশানীর জামা কাপড়ও ছেঁড়া। আদিত্য তো এই সব কিছু দেখে কাঁদতে কাঁদতে মাটিতেই বসে পড়ে। সে একেবারেই ভেঙে পড়েছিল। তো এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা আদিত্যকে হসপিটালে দেখি, যেখানে কৌশানীর মনি আর তার বাবা এসেছিল। এখানে আমরা দেখতে পাই মনির বাবা আর কেউ না, ইন্সপেক্টর বাক্সি। সেখানে সুলগ্নার ফিয়ন্সেও ছিল। তো কৌশানীর লাশ পোস্টমর্টেমের জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে সবাই জানতে পারে যে কৌশানীর সাথে খারাপ কাজ করা হয়েছে। একজন দুজন না, অনেকজন মিলে তার সাথে খারাপ কাজ করেছে আর তারা কৌশানীর মাথায়ও বাড়ি মেরেছে। এই জন্য তার মাথার খুলি ফেটে গিয়েছে। অনেক নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে। তো এই সব কিছু জানতে পেরে সবাই তো অনেক বেশি ভেঙে পড়ে, অনেক কান্নাকাটি করতে থাকে যে কতটা কষ্ট দিয়ে এই মেয়েটাকে মারা হয়েছে। কিভাবে একটা মানুষ এভাবে অন্য একটা মানুষকে মারতে পারে? কেউই এরকম একটা পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। একবার ভেবে দেখুন তো, যার সাথে কৌশানীর কিছুদিন পর বিয়ে হওয়ার কথা, সেই ছেলেটার কেমন অবস্থা হচ্ছিল। তো দেখা যায় আদিত্য তার এঙ্গেজমেন্ট রিংটাই বারবার দেখে যাচ্ছিল। সে কেমন একটা যেন হয়ে যায়, একেবারে চুপ হয়ে যায়। সেই সবকিছু কোনোভাবেই মেনে নিতে পারছিল না। যাই হোক, তো এরপরে ইন্সপেক্টর বাক্সি আদিত্যকে ইনভেস্টিগেশনের জন্য পুলিশ স্টেশনে আসতে বলে। এরপরই আদিত্য পুলিশ স্টেশনে যায়। সেখানে ইন্সপেক্টর বাক্সি তাকে জিজ্ঞেস করে সে কে হয় কৌশানীর। তখন আদিত্য জানায় কৌশানীর সাথে তার নেক্সট মান্থে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো এখন আর সম্ভব না কারণ তার কৌশানী আর বেঁচে নেই। এসব শুনে ইন্সপেক্টর বাক্সি আদিত্যকে জিজ্ঞেস করে
যে সে কি কাউকে সন্দেহ করে। তার কি মনে হয় এই কাজটা কে করতে পারে? যদি সে এগুলোর কিছু জেনে থাকে তাহলে সে যেন সেটা পুলিশকে বলে, এতে পুলিশের ক্রিমিনালকে ধরতে অনেক হেল্প হবে। কিন্তু আদিত্য বলে এই কেসের জন্য তার কাউকে প্রয়োজন হবে না, সে সবকিছু করে নেবে। তার কৌশানীকে যে বা যারা মেরেছে তাদের শাস্তি সে দিবে। তখন ইন্সপেক্টর বাগচি আদিত্যকে বলে সবকিছু এত সহজ না, সবকিছুর একটা প্রোটোকল আছে। সে আদিত্যকে আইন হাতে তুলে নিতে নিষেধ করে, কিন্তু আদিত্য তো কারো কথাই শুনবে না। কৌশানী তাকে বলেছিল যে সেই দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসে আদিত্যকেই, আর তাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করে। তাই আদিত্য যদি এরকম একটা সময়ে কৌশানীকে জাস্টিস দিতে না পারে তাহলে সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। সে আরো বলে আজকে 16 তারিখ, ঠিক 26 তারিখের মধ্যেই সে সবকিছু ঠিক করে দিবে। সে খুনিদের নিজ হাতে শাস্তি দিবে। আর সে এটাও বলে যে সে যদি কোনো ভুল করে থাকে বা অন্যায় করে থাকে তাহলে সে নিজে এসে পুলিশের কাছে ধরা দিবে। আর কৌশানীর পোস্টমর্টেম রিপোর্টটা আসলে সেটা যেন সে আদিত্যকে জানায়। আদিত্য জানতে চায় এই কাজে কতজন ইনভলভড আছে। এটা বলেই আদিত্য কান্নায় ভেঙে পড়ে। সে বলতে থাকে কৌশানী তো কখনো কারো খারাপ চায়নি, সে সব সময় সবার ভালো করে এসেছে। সব সময় হাসি মুখে থাকা একটা মেয়ের সাথে এমনটা কে করলো? পৃথিবীর সব ভালো মানুষের সাথেই কি এমনটা হয়? আদিত্যের এই প্রশ্নের উত্তর তো ইন্সপেক্টর বাগচির কাছেও ছিল না, কারণ কৌশানীর এই মর্মান্তিক মৃত্যুতে সেও অনেক বেশি কষ্ট পেয়েছিল। সেও এই বিষয়টা মেনে নিতে পারছিল না। যাই হোক, তো এরপর আদিত্য বাসায় চলে যায়। রাতে সে যখন ঘুমিয়েছিল তখনই সে কৌশানীর ডাক শুনতে পায়। আর যখন সে চোখ খোলে তখন সে তার সামনে রক্তমাখা কৌশানীকে দেখতে পায়, যার মুখের একটা সাইড থেকে একেবারে থ্যাতলানো ছিল। তো কৌশানী আদিত্যকে জিজ্ঞেস করে সে কেন ঠিক সময়ে আসলো না, কেন সে কৌশানীকে বাঁচালো না? সে আসলে তো কৌশানীর সাথে এমনটা হতো না। এতে আদিত্য বলে সে কেন একবার আদিত্যর সাথে কথা বলল না, কেন তাকে সবকিছু জানালো না, সে কেমন লাইফ পার্টনার। তখন কৌশানী তাকে বলে সে অনেকবার চেষ্টা করেছে আদিত্যকে কল করার, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। তারা কৌশানীকে কল করতেই দেয়নি। তারা এতবার তার মাথায় মেরেছিল যে তার সামনের সবকিছু ঝাপসা হয়ে গিয়েছিল, সে কিছুই দেখতে পারছিল না। তো এরপরই কৌশানী আদিত্যকে বলে ওদের শাস্তি দেবে তো, ছাড়বে না তো? তো এই সব কথা শুনেই ঘুম ভেঙে যায় আদিত্যর। তো এতক্ষণ আদিত্য যা দেখছিল সবকিছুই ছিল তার স্বপ্ন। তো এরপরে আদিত্য ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। তখনই সে দেখে তার ওয়াশরুমের আয়নায় রক্ত দিয়ে লেখা 16 নভেম্বর টু 26 নভেম্বর। তো এরপরই দৃশ্য আবারও পাস্টে যায়, আর আমরা আদিত্য আর কৌশানীর বাবাকে দেখি। তারা গঙ্গায় কৌশানীর অস্থি বিসর্জনের জন্য যায়। সেখানে কৌশানীর বাবা আদিত্যর দিকে তাকিয়ে কান্নাই করে দেয়। মা হারা মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু কৌশানীর বাবা সহ্য করতে পারছিল না। তার একটা মাত্র মেয়ে, যার কিছুদিন পর বিয়ে হওয়ার কথা, সেই মেয়েটার এভাবে মৃত্যু হয়ে গেল। সেই শোক সে কিভাবে কাটাবে? তো এরপরই দৃশ্য বর্তমানে আসে, যেখানে আদিত্য কৌশানীর কথাই ভাবছিল। তার সামনে কৌশানীর পোস্টমর্টেম রিপোর্ট পড়ে আছে। সে জানতে পেরেছে 3 জন লোক মিলে আদিত্যর সাথে এই খারাপ কাজটা করেছে। কিন্তু এই 3 জন লোককে, কারা তার কৌশানীর এত বড় ক্ষতি করলো, কারা তার কৌশানীকে মেরে ফেললো? আদিত্যর মাথায় এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তার বারবার মনে পড়ছে কৌশানী তাকে বলেছিল যতদিন আদিত্য তার পাশে আছে ততদিন তার কিচ্ছু হবে না। আদিত্য তখন নিজের চোখের পানি কোনোভাবেই আটকে রাখতে পারে না। এরপরই সে তার পুরনো স্কুল ব্যাগ থেকে তার বাবার কিনে দেওয়া একটা জ্যামিতি বক্স বের করে। সেখান থেকেই সে একটা কম্পাস আর ডিভাইডার বের করে নেয়, যেটা দিয়ে জোরে জোরে সে তার টেবিলে বাড়ি মারে। আসলে সে কৌশানীর শোকে পাথর হয়ে গিয়েছিল। তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বল করতে থাকে। সে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। ওই মানুষগুলো যারা তার কৌশানীকে এত খারাপভাবে মেরেছে, তাদের শাস্তি না দেওয়া পর্যন্ত সে কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিল না। তো এরপরই আমরা সুলগ্নাকে দেখি, যে কৌশানীর কথা মনে করে প্রচন্ড কান্না করছিল। সেখানে তার ফিয়ন্সে আর আদিত্যও ছিল। সুলগ্নার ফিয়ন্সে রাজীব আদিত্যর এই অবস্থা দেখে তাকে বলতে থাকে যে তারা তাদের বিয়েটা ক্যান্সেল করবে। বিয়েটা না হয় সামনের বছর করা যাবে, কিন্তু এই পরিস্থিতিতে তারা বিয়ে করতে চাইছে না। আদিত্য তখন বলে না না, এটা করা যাবে না, এতে কৌশানী অনেক রেগে যাবে। তার প্রচন্ড রাগ। তাছাড়া তার সুলগ্নার বিয়ে নিয়ে অনেক প্ল্যান ছিল, তাই সে চায় এই বিয়েটা হোক।
সে বাকিটা দেখে নিবে। এরপর সে সুলগ্নাকে আশ্বাস দেয় যে সে সবকিছু ঠিক করে ফেলবে, সবকিছু। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা সেই ছেলেটাকে দেখতে পাই যাকে আমরা গল্পের শুরুতে সিসিটিভি ফুটেজে মাস্ক পরা অবস্থায় দেখেছিলাম। ছেলেটা তার গাড়ির ডিকি থেকে বস্তায় বন্দি করা একটা লাশ বের করে। এরপর সে লাশটাকে ব্রিজের সাইডে নিয়ে নিচে নদীতে ফেলে দেয়। এটা সেই লাশ যেটা গল্পের শুরুতে পুলিশ জঙ্গলের মধ্য থেকে পেয়েছিল। সকালে যখন কেউ একজন লাশটাকে নদীতে দেখতে পায় তখন সে দ্রুত নিউজটা পুলিশকে জানায়। পুলিশও তখন গাড়ি নিয়ে সেই প্লেসে চলে আসে। তখন আমরা একটা চায়ের দোকান থেকে আদিত্যকে বের হতে দেখি। সে তার গাড়িতে উঠে বসে। এখানে আমরা বুঝতে পারি কিছুক্ষণ আগে যে ছেলেটাকে আমরা মাস্ক পরা অবস্থায় দেখেছিলাম সে আর কেউ না, আদিত্য ছিল। সেই এই মার্ডারটাও করেছে। তো এরপরই দৃশ্য আবারও পাস্টে যায় আর আমরা ভিকি নামের একটা ছেলেকে দেখতে পাই। ভিকি রাজীবের বন্ধু। সে ম্যারিড, কিন্তু তার মেয়েদের নেশা ছিল। সেদিনও ভিকি একটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিল। মেয়েটার নাম সুমেধা। সুমেধা ভিকিকে কল করে তার বাসায় আসতে বলে, কিন্তু ভিকি তাকে হোটেলে যেতে বলছিল, কারণ হোটেল সেফ প্লেস। বাসায় যদি কেউ চলে আসে, কিন্তু সুমেধা তাকে বলে তার বাসায় কেউ নেই, তারা এখানে বেশি ভালো টাইম স্পেন্ড করতে পারবে। ভিকিও তখন সুমেধার বাসায় যায়। সেখানে সে সুমেধাকে টাচ করে তার কাছে আসতে যায়। এরপরই সে সুমেধাকে তার রুমে নিয়ে যায়। সে সুমেধার সাথে যাই করছিল না কেন সুমেধা তাকে কিছুই বলছিল না। এরপরই সে তাকে একটা ড্রেস দেয় আর সেটা পরে আসতে বলে। আর সুমেধা যখন তার ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে যায় তখন ভিকি রুমে থাকা একটা ম্যাগাজিন নিয়ে পড়তে থাকে। কিন্তু যখন সে ম্যাগাজিনটা ক্লোজ করে তখনই তার সামনে সে আদিত্যকে দেখতে পায়। সে ভাবছিল সুমেধা হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে, এজন্যই সে আদিত্যকে নিয়ে এসেছে। তো ভিকি চারিদিকে ক্যামেরা খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও ক্যামেরা খুঁজে পায় না। এরপরে সে আদিত্যর কাছে তার পরিচয় জিজ্ঞেস করে, কিন্তু আদিত্য তাকে কিছুই বলে না। ভিকি বারবার আদিত্যকে তার পরিচয় জিজ্ঞেস করে যাচ্ছিল। তখনই আদিত্য বলে সে খারাপ সময়, ভিকির খারাপ সময়। এই কথা শুনে তো ভিকি অনেক রেগে যায় আর আদিত্যর কলার টেনে ধরে। তখন আদিত্য বলে তার নাম আদিত্য। নাম বলে তো ভিকি তাকে চিনবে না, তাই আদিত্য ভিকিকে এইসব বলছে। এরপরই সে বলে তার একটা বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের কিছুদিন আগেই মেয়েটা মারা যায়। 3 জন মিলে তার সাথে অনেক খারাপ কাজ করেছে। মেয়েটার নাম কৌশানী। মনে পড়েছে কিছু? তখনই ভিকির মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন সে কৌশানীর সাথে খারাপ কাজটা করেছিল। সে সেই 3 জন লোকের মধ্যেই একজন ছিল যারা কৌশানীর সাথে খারাপ কাজ করেছে। এরপর আদিত্য এক ঘুষি মেরে ভিকিকে অজ্ঞান করে দেয়। তারপর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পায়। আদিত্য তার সামনে মিউজিক চালিয়ে ডান্স করতে থাকে। তখন সুমেধাও সেখানে আসে। আসলে সুমেধাও এই সম্পূর্ণ প্ল্যানে আদিত্যর সাথেই ছিল আর প্ল্যান সাকসেসফুল করতে সে আদিত্যকে হেল্প করছিল। এরপরে আদিত্য ভিকির সামনে গিয়ে বসে আর তার সেই পুরনো জ্যামিতি বক্সটা বের করে। আদিত্য ভিকিকে এই জ্যামিতি বক্সটা দেখিয়ে বলে ছোটবেলায় তার বাবা তাকে এই জ্যামিতি বক্সটা কিনে দিয়েছিল। বক্সের ভেতরে জ্যামিতির প্রয়োজনে যা যা লাগে সবই থাকে, তবে সেখানে আরেকটা জিনিস থাকে, সেটা কোন কাজে আসে তা সে কখনো জানতো না। কিন্তু সে যখন বড় হয় তখন সে জানতে পারে এটা হলো ডিভাইডার। তো জ্যামিতি বক্সের এই একটা জিনিস সে কখনো ইউজ করেনি। আদিত্য এবার ভিকিকে জিজ্ঞেস করে ডিভাইডারটা যদি সে তার কানে ঢুকিয়ে দেয় আর আরেক কান দিয়ে বের করে তাহলে কি এটা বের হবে? এই ভয়ঙ্কর কথা শুনেই তো ভিকির গলার পানি শুকিয়ে আসে। সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বারবার আদিত্যর কাছে রিকোয়েস্ট করে সে যেন ভিকিকে না মারে, সে যেন এমন কাজ না করে। তখন আদিত্য তাকে বলে কৌশানীও তো তাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছিল, কিন্তু তারা কি কৌশানীর কথা শুনেছিল? শোনেনি তো। মেয়েটাকে মেরেই ফেললো তারা, তাই আজকে তাকেও ছাড় দেওয়া হবে না। এরপরই আদিত্য ডিভাইডারটা নিয়ে ভিকির বাম কানের মধ্যে ঢুকিয়ে দেয়। তখনই চারিদিকে রক্ত ছিটকে পড়ে। তারপর আদিত্য সেটা বের করে নিয়ে আসে আর আবারও ভিকির ডান কানের মধ্যে ঢুকিয়ে দেয়। আর সে ততক্ষণ পর্যন্তই এটা ঢুকাতে থাকে যতক্ষণ না ভিকি মারা যাচ্ছে। অবশেষে ভিকি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপরই আদিত্য থামে। এরপরই দৃশ্য পাস্টে যায় আর আমরা কৌশানী এবং তার মনিকে দেখি। তারা দুজন মিলে শপিং করে। এরপর একটা রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে। সেই সময় সেখানে আদিত্য আসে। কৌশানী অনেকগুলো শপিং করে, তাই আদিত্য তাকে বকছিল। সে কৌশানীকে বলে তার ইনকাম অনেক কম, সে যদি বিয়ের পরও এত শপিং করে তাহলে সে কিভাবে সবকিছু মেনটেন করবে। কৌশানী তো আদিত্যর কোনো কথাই কান দিচ্ছিল না, কারণ সে তার একটা ব্লাউজ খুঁজে পাচ্ছিল না। তখনই আদিত্য কৌশানীকে আর কিচ্ছু বলে না আর তার সবগুলো শপিং দেখতে থাকে।
তখনই সে একটা ব্যাগে বাচ্চাদের কিছু ড্রেস দেখতে পায়। তাই সে কৌশানীকে জিজ্ঞেস করে এগুলো কার। তখন মণি আদিত্যকে বলে এগুলো বিষ্ণুর। আদিত্য বিষ্ণুকে চিনত না। তখন মণি আদিত্যকে বিষ্ণুর কথা বলতে শুরু করে। সে আদিত্যকে বলে বিষ্ণু তাদের গ্রামেরই একটা ছেলে। খুব ছোটবেলায় বিষ্ণুর মা বাবা মারা যায়। সে কথা বলতে পারে না। ছোটবেলা থেকেই কৌশানী তার দেখাশোনা করছে। প্রথমে যখন কৌশানীর কোনো ইনকাম সোর্স ছিল না, তখন সে তার বাবার থেকে টাকা নিয়ে বিষ্ণুর সব খরচ চালাতো। কিন্তু এখন কৌশানী ইনকাম করে, তাই সেই বিষ্ণুর সব খরচ চালায়। এটা শুনে আদিত্য খুব খুশি হয়। সে কৌশানীর মাথায় হাত বুলিয়ে তাকে বলতে থাকে আজকে তার নিজের ডিসিশনের প্রতি তার অনেক গর্ব হচ্ছে। কৌশানীর মতো একটা মেয়ে যে তার লাইফ পার্টনার হবে, এটা ভেবেই তো তার অনেক ভালো লাগছে। তখনই সেখানে কৌশানীর দুজন ফ্রেন্ড আসে। এরা আর কেউ না, সুমেধা আর স্মৃতি ছিল। কৌশানী জানতো না যে আদিত্য আর স্মৃতি আগে থেকে একে অপরকে চেনে, তাই সে তাদের পরিচয় করিয়ে দেয়। কিন্তু পরে যখন কৌশানী জানতে পারে যে আদিত্য আর স্মৃতি একজন আরেকজনকে আগে থেকেই চিনত, তখন তো সে শকড হয়ে যায়। যাই হোক, তো এরপর সবাই তাদের কাছে পরিচিত হওয়ার কাহিনী জানতে চায়। তখন আদিত্য আর স্মৃতি মিলে সবাইকে তাদের পরিচয়ের সেই কাহিনীটা বলে। স্মৃতি আদিত্যকে বলে সে তো বলেছিল যা হয় ভালোর জন্যই হয়, তাই তো আজকে আদিত্য এত ভালো একটা মেয়েকে পেয়েছে। এখানে আমরা বুঝতে পারি স্মৃতি আর সুমেধা কৌশানীর ফ্রেন্ড ছিল, তাই তারা এই কাজে আদিত্যকে এতটা হেল্প করে। তো এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা আদিত্যকে দেখি যে স্মৃতির কাছে সানির ছবি চাইছে। এরপর তারা সানিকে মারার প্ল্যানিং করে, যেটা আমরা আগেই দেখেছি। এর মানে হলো সানিও ওই তিনজনের মধ্যেই ছিল যারা কিনা কৌশানীর সাথে খারাপ কাজ করেছিল। আদিত্য দুজনকে মেরে ফেলেছে। এখন পালা তৃতীয় ব্যক্তির। কে সেই তৃতীয় ব্যক্তি এটা জানার পর আদিত্য শকড হয়ে যায়, যেটা আমরা গল্পের সামনেই জানতে পারবো। এখানে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা আদিত্যকে আবারও পুলিশ স্টেশনে দেখি। সে আসলে পাস্টের সব কাহিনী এতক্ষণ বসে ইন্সপেক্টর বাক্সিকে বলছিল। এতক্ষণ আসলে যা যা ঘটেছে সবকিছু পাস্টে ঘটেছে। কিভাবে আদিত্য এক এক করে কৌশানীর সাথে খারাপ কাজ করা প্রত্যেকটা মানুষকে মেরেছে, সেই কাহিনী এতক্ষণ বসে আদিত্য ইন্সপেক্টর বাক্সিকে বলছিল। সে তার কথা রেখেছে। ঠিক 26 নভেম্বরের মধ্যেই সে প্রত্যেকটা মানুষকে মেরেছে, তার কৌশানীর আত্মাকে শান্তি দিয়েছে। সানি আর ভিকির মার্ডার করার কাহিনীটা তো সে আগে ইন্সপেক্টর বাক্সিকে বলেছে। এবার সে তাকে শেষ অপরাধীকে মারার কাহিনীটা বলতে শুরু করে। এখান থেকে দৃশ্য আবারও পাস্টে যায়। আদিত্যকে আমরা আবারও সেই মার্ডার স্পটে দেখি যেখানে কৌশানীকে মার্ডার করা হয়েছিল। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা সুলগ্নার বিয়ের দিনের দৃশ্য দেখি। সে বউ সেজে বসে আছে, তার পাশে রাজীব আর আদিত্য বসা। রাজীব আদিত্যকে বলে সেদিন আদিত্য আসবে বলে কৌশানী অনেক খুশি ছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আদিত্য আসার আগেই সব শেষ হয়ে গেল। এসবের পর আদিত্য বলে সে ভেবেছিল শেষবারের মতো কৌশানী তার হাত ধরবে, কিন্তু হাতটা শক্ত হয়ে গিয়েছিল, সেটা সে ধরতে পারছিল না। আদিত্য বলে সে কখনোই ভাবেনি এত তাড়াতাড়ি সবকিছু শেষ হয়ে যাবে। যাই হোক, এরপরে আদিত্য সুলগ্নাকে বলে কৌশানী তার জন্য একটা গিফট রেখে গিয়েছিল, সেটা তার গাড়ির ডিকিতেই আছে। সেটা আদিত্য সুলগ্নাকে নিয়ে নিতে বলে। এরপরই সে সেখান থেকে বের হয়ে যায়। প্রথমে তো সুলগ্না আদিত্যকে যেতে দিতে চায়নি, কিন্তু সে যখন সুলগ্নাকে বলে তার এখনো অনেক কাজ বাকি, সেগুলো করতে হবে, তখন সুলগ্না আদিত্যকে আর আটকায় না। বাইরে বের হতেই আদিত্যর মনে পড়ে কৌশানী সেদিন তাকে বলেছিল যে সে সবাইকে সারপ্রাইজ দিবে। এর মানে হলো কৌশানী সেদিন আদিত্যকে যে যেই কথা বলেছিল সেগুলো শুধু আদিত্য আর কৌশানী জানতো। তাহলে এই কথাটা অন্য কেউ কিভাবে জানলো? কেউ কিভাবে জানলো যে কৌশানী আদিত্যর জন্য ওয়েট করছে? এই খটকার কারণে আদিত্য সেই স্পটে যায় যেখানে কৌশানীর মার্ডার হয়েছিল। সে সেখানে ক্লু খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো ক্লুই খুঁজে পাচ্ছিল না। তখনই দেখা যায় সেখানে একটা বাচ্চা ছেলে আসে যে বারবার আদিত্যর হাত ধরে টানছিল। আদিত্য প্রথমে ছেলেটাকে বিরক্ত হয়ে চলে যেতে বলে, কিন্তু তখনই আদিত্যর মনে পড়ে কৌশানী একটা বাচ্চা ছেলের কথা বলেছিল যাকে সে ছোটবেলা থেকেই দেখাশোনা করত। সে কথা বলতে পারত না, হতে পারে এটাই সেই ছেলে। তখন আদিত্য ছেলেটাকে জিজ্ঞেস করে তার নাম কি বিষ্ণু? ছেলেটা জানায় হ্যাঁ। আদিত্য তখন তাকে জিজ্ঞেস করে সে কি কৌশানীর মার্ডার হতে দেখেছে? বিষ্ণু তখন ইশারায় হ্যাঁ জানায়। এটা শুনেই তো আদিত্য অস্থির হয়ে পড়ে আর বিষ্ণুকে জিজ্ঞেস করতে থাকে কারাই মার্ডার করেছে। এতে বিষ্ণু আদিত্যর হাতটা টানতে টানতে সুলগ্নার অনুষ্ঠানে নিয়ে আসে। এরপর বিষ্ণু তার সামনে থাকা 3টা গোলাপ ফুল হাতে তুলে নেয়। সেখান থেকে বিষ্ণু প্রথম গোলাপ ফুলটা সানির হাতে দেয়, দ্বিতীয় গোলাপ ফুল সে ভিকির হাতে দেয়,
আর সর্বশেষ গোলাপ ফুলটা সে রাজীবের হাতে দেয়। তখন রাজীব আর সুলগ্নার সিঁদুর দান হচ্ছিল। এই সব কিছু দেখে আদিত্য স্তব্ধ হয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে, কারণ সে তো বুঝে যায় কৌশানীকে এরা তিনজন মিলেই শেষ করেছে। তবে এখন যদি সে রাজীবের কোনো ক্ষতি করে তাহলে তো সুলগ্না বিধবা হয়ে যাবে। তাই আদিত্য সিদ্ধান্ত নেয় সে আগে সুলগ্নার সাথে দেখা করবে আর তাকে সব ঘটনা খুলে বলবে। তো এই সব কিছু শুনে সুলগ্না তো মাটিতে বসে পড়ে। সে নিজের মাথার সিঁদুর মুছতে থাকে। আদিত্য তখন সুলগ্নাকে জিজ্ঞেস করে সে কি করবে। সুলগ্না বলে সবাইকে মেরে ফেলতে হবে। যারা যারা তার বোন অর্থাৎ কৌশানীকে মেরেছে, তার সাথে অন্যায় করেছে, তারা কেউ যেন বেঁচে না থাকে। তাদের এমন ভাবে মারতে হবে যাতে পরবর্তীতে কেউ এই কাজ করার আগে দ্বিতীয়বার ভাবে। কোনো মেয়ের জীবন যেন এইভাবে আর নষ্ট না হয়। সুলগ্নার এই একটা কথাই আদিত্যর মনে ঝড় তুলে দেয়। সে এবার বুঝতে পারে যে তার কি কি করতে হবে। এরপরই সে একে একে সবার খুন করে। প্রথমে সানির, তারপর ভিকির, আর সব শেষে রাজীবের। 25 তারিখ রাজীবের অষ্টমঙ্গলায় আসার কথা ছিল। এই সুযোগেই আদিত্য রাজীবকে শেষ করে দিতে চেয়েছিল। এজন্য রাতের বেলা আদিত্য রাজীবের সাথে দেখা করতে যায়। তারা একসাথে আড্ডা দেয়। সুলগ্না ইচ্ছা করেই সেদিন সেখানে আসেনি। তো 1-2 পেগ মদ খাওয়ার পরই রাজীব আদিত্যকে বলে যা হয়েছে হয়েছে, সে যেন কৌশানীকে ভুলে যায়। এরপর সে আদিত্যকে বলে বিয়ে টিয়ের চক্করে না যেতে। সে বুঝেছে বিয়ের জ্বালা। রাজীব বলতে থাকে কাজের থ্রুতে তাকে 6 থেকে 7 মাস দূরেই থাকতে হয়। তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। মেয়েদের দেখলে তার মাথা খারাপ হয়ে যায়। আর বউ থাকলেই তো মাথার মধ্যে একটা চিন্তা থাকে, না থাকলে মাথায় কোনো চিন্তাই নেই। যার সাথে যখন ইচ্ছা যা খুশি করো। রাজীব তখন আদিত্যকে জিজ্ঞেস করে তার এক্সপিরিয়েন্স কেমন। আদিত্য বলে সে এসবে নেই, চাইলেই কি কারো সাথে এই কাজ করা যায়? সবাই এত নাটক করে। তো এসব বলে সে আসলে রাজীবের কাছ থেকে কথা বের করতে চাইছিল। তখন রাজীব বলে সে অনেক নাটক দেখেছে, কিন্তু যখন মেয়েরা বসে চলে আসে তখন আর কিচ্ছু করতে পারে না। কিন্তু এদের মধ্যে আবার কিছু মেয়ে আছে যারা বাইরে থেকে মডার্ন থাকে কিন্তু ভেতরে তালা ঝুলিয়ে রাখে। কেউ চাইলেও তাদের কাছে যেতে পারে না। তখন আদিত্য বলে ওঠে হ্যাঁ, ঠিক কৌশানীর মতো। জোর করে করতে হলো, করতে দিচ্ছিল না তো, তাই না? আদিত্যর মুখে এই কথা শুনে রাজীব তো শকড হয়ে যায়। প্রথমে সে ভেবেছিল আদিত্য হয়তো তার সাথে মজা করছে, কারণ সে তো জানতো না যে আদিত্য আগেই সানি আর ভিকির মার্ডার করেছে। কিন্তু পরে যখন আদিত্য তার সামনে সানি আর ভিকির নাম নেয় তখন সে বুঝতে পারে যে আদিত্য সব জেনে গেছে। এরপরই রাজীব এক এক করে বলতে থাকে যে তারা কিভাবে সেদিন কৌশানীর সাথে খারাপ কাজ করেছিল। সেদিন যখন তারা সবাই আড্ডা দিচ্ছিল তখনই তারা অনেক ড্রিঙ্ক করে, আর মাতাল অবস্থায় কৌশানী তাদের সাথে অনেক ক্লোজ হয়ে গিয়েছিল। এই কারণেই তো তারা নিজেদেরকে সামলাতে পারেনি। এরপরই তারা কৌশানীকে নিয়ে সেই কনস্ট্রাকশন বিল্ডিং এ যায়, আর এরপরই তারা এক এক করে তার সাথে এই খারাপ কাজ করে। এই কথাগুলো বলার সময় রাজীবের মুখে একটুও অনুতপ্তের ছাপ দেখা যাচ্ছিল না। উল্টে সে সব দোষ কৌশানীর উপরই দিচ্ছিল। তার শর্ট জামা পরা, তাদের সাথে আড্ডা দেয়া, এমনকি সে বলে কৌশানী নাকি ভার্জিন ছিল না। এই সব কারণেই তারা কৌশানীর সাথে এগুলো করেছে। এই সব কথা শুনে আদিত্য খুবই রেগে যায় আর সে রাজীবের গলা টিপে ধরে। আদিত্য বলতে থাকে সে কৌশানীকে অনেক বেশি ভালোবাসে। একটা মেয়ে ফ্রি মাইন্ডের হলে ছোট জামা পরলে আর ড্রিঙ্ক করলেই সে কখনো খারাপ হয়ে যায় না। তার সাথে খারাপ কাজ করা যায় না। কৌশানী তো তাকে দাদা মনে করত, তাকে অনেক বেশি রেসপেক্ট করত। সে ওই মেয়েটারই রেসপেক্ট রাখলো না, মেয়েটার সাথে খারাপ কাজ করলো, তার শ্লীলতা হানি করলো তো করলো, তাকে শেষ পর্যন্ত মেরেই ফেললো। তো এরপরে আদিত্য তার পাশে থাকা গরম শিক দিয়ে রাজীবকে মারতে আসে, কিন্তু তার আগেই সুলগ্না বড় একটা দা নিয়ে রাজীবের মাথায় একটার পর একটা কোপ দিতে থাকে। আসলে সে দূর থেকে সবকিছু শুনছিল। সে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি, তাই সে দা দিয়ে রাজীবকে ইচ্ছে মতো আঘাত করে। আর রাজীবকে মারার পরই সুলগ্না আদিত্যকে বলে আজকে তার বোনের আত্মা শান্তি পেল, তার কৌশানী মুক্তি পেল। আদিত্যর এই কাহিনী এতক্ষণ বসে ইন্সপেক্টর বক্সি শুনছিল। তো এরপর আদিত্য তাকে বলে এখানে কিন্তু সুলগ্নার কোনো দোষ নেই, যা করেছে সে করেছে, তাই সে চাইলেই আদিত্যকে অ্যারেস্ট করতে পারে। তখন ইন্সপেক্টর বক্সি আদিত্যকে বলে তাদের কোনো জেল ফাঁকা নেই, তাই তারা এখন আদিত্যকে অ্যারেস্ট করতে পারবে না। আসলে সে আদিত্যকে অ্যারেস্ট করতেই চাইছিল না।
আদিত্য তো কোনো খারাপ কাজ করেনি, সে শুধু খুনিদের শাস্তি দিয়েছে যেটা তাদের প্রাপ্য ছিল। এজন্যই ইন্সপেক্টর বাগচি তাকে মাফ করে দেয় আর এখান থেকে অনেক দূরে চলে যেতে বলে। তো যাওয়ার আগে ইন্সপেক্টর বাগচি আদিত্যকে জিজ্ঞেস করে রাজীবের লাশটা কোথায় আছে। আদিত্য তখন বলে, ইন্সপেক্টর হরি বলেছে না আজকে আবর্জনা পুড়িয়ে দেওয়ার দিন, তাই আবর্জনা পোড়ানো হচ্ছে। এর মানে হলো হরি যেই জিনিসটা পোড়াচ্ছিল সেটা আর কিছু না, ওই রাজীবের লাশ, যেটা এতক্ষণ পর্যন্ত ইন্সপেক্টর বাগচি জানতোই না। সে তো জানতোই না যে হরিও এই সব কিছুতে আদিত্যের সাথে জড়িত। তাই সে নিজের মনেই হাসে যে যেই হরিকে সে সবসময় বকাঝকা করত সেই হরিই আজ এত বড় একটা কাজ করে ফেলেছে। যাই হোক, তো এরপরই দেখা যায় আদিত্য সেখান থেকে চলে যায় আর এরই মাধ্যমে এই গল্পটাও এখানেই শেষ হয়। একজন প্রেমিক তার ভালোবাসার মানুষের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটাই দেখানো হয়েছে আজকের গল্পে। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।